ব্ল্যাক ম্যাজিক সংক্রান্ত। আমি সরাসরি ঘটনায় যাচ্ছি। আমি প্রথমেই বলি, অনেকের কাছে এই ঘটনাটি নিছক কাল্পনিক মনে হতে পারে, কারণ এই ঘটনায় এমন কিছু নাম আছে যা শুধু গল্পের বইয়ে পড়েছি। আমি আপনাদের অনুভূতি নিয়ে মজা করতে চাই না। আপনারাও আমাকে কাল্পনিক বলে ছোট করবেন না। আমি ও আমার পরিবার ভূত এফএমকে ভালোবাসি, ইনশাল্লাহ আপনারাও। তখন সময় 2013 সাল। আমি সবে ডিপ্লোমা কমপ্লিট করছি এবং বিএসসি এডমিশন নিয়েছি। আমার চাকরি হয় বাংলাদেশের নাম করা একটি কোম্পানিতে এবং ট্রান্সফার করা হয় আমাকে সিলেটে, মৌলভীবাজারে। প্রথম দিকে আমি অফিসের বাসা না পাওয়ার কারণে একটা ফ্ল্যাটে পেইং গেস্ট হিসেবে ভাড়া নিই। ভালোই চলছিল আমার সবকিছু। বাড়িওয়ালা ও তার স্ত্রীর সাথে আমার খুব ভালো সখ্যতা গড়ে ওঠে। তারা দুইজন এমন একটি অপ্রত্যাশিত অফার এক সময় আমাকে দেয়, বিশেষত সে অফারটি খুবই বিরক্তিকর লাগে। তারা তাদের মেয়েকে আমার সাথে বিয়ে করতে বলে এবং আমি সরাসরি না বলি। ওনারা তেমন কোনো একটা রিয়াক্ট করেন না। এর কিছুদিন পর আমি রুমটি ত্যাগ করি এবং ডরমিটরিতে চলে যাই। হঠাৎ করেই শুরু হয় অপ্রত্যাশিত যত সব অদ্ভুতুরে কাণ্ড। আমি অনুভব করতে শুরু করি যে আমি জাস্ট কিছুক্ষণ আগে করা কাজ সহজেই ভুলে যাই। কাজে ও লেখাপড়ায় আমার অমনোযোগ চলে আসে এবং বিভিন্ন ধরনের সমস্যা শুরু হয়। একটা সময় এই প্রবলেমগুলো এত তীব্র হতে থাকে, আমি ঢাকা ব্যাক করি। আমি সাইকিয়াট্রিস্ট এবং ডক্টর দুজনের কাছেই যাই, কিছু হয় না। এর মধ্যে আমার অবস্থা আরো শোচনীয় হয়ে ওঠে। আমি ফিল করতে শুরু করি যে আমার সাথে কেউ আছে এবং অন্য কেউ আমাকে কন্ট্রোল করছে আর আমি তার কমান্ডে কাজ করছি। একা থাকতে ভয় লাগতো, মনে হতো আমি পাগল হয়ে যাব। এর প্রায় 1 মাস পর আমার অফিসের একটি সাঁওতাল ছেলে, তার নাম বিশ্বনাথ, আমাকে ওর বাড়িতে গোত্রীবঙ্গা পূজায় ইনভাইট করে। গোত্রীবঙ্গা হচ্ছে অপদেবতা, যা দেখতে ছোট বাচ্চাদের মতো এবং সাঁওতাল মতে গোত্রীবঙ্গা তার পূজারীকে ধনী করতলে বিনিময়ে পূজারী তার শিশু বিসর্জন করে। আমার কিছু কলিগ ওর বাসায় যায়। যাওয়ার পর আমরা নোটিস করি একজন তান্ত্রিকের মতো লোক অপার্থিব দৃষ্টিতে আমাকে দেখছে আর যেন মনে হচ্ছে কিছু একটা বলতে চায়। তান্ত্রিক বলার কারণ ওই ব্যক্তির মাথার চুলগুলো দড়ির মতো মোটা এবং মুখটা বিক্ষুটে রকমের কালো, যেন সাক্ষাৎ অশরীরী আর সাধারণ মানুষের মতো আর সবকিছু। বিশ্বনাথ আমার অসুস্থতার ব্যাপারে জানতো। আমার ভালো লাগছে না বলে উক্ত স্থান ত্যাগ করি। এর মধ্যে আমার শরীরে আরো অবনতি হয়। হঠাৎ একদিন আমার ফোনে বিশ্বনাথের কল আসে। ও আমাকে বলে, স্যার, আমি আপনার ফ্ল্যাটের নিচে, একটু আসতে পারবেন? নিচে নামলে ও বলে, স্যার, আপনি আমার সাথে একটু বাগানে যেতে পারবেন? চা বাগানে, যেখানে সাঁওতালদের গ্রাম। আমি প্রথমে না করলেও পরে যাই। আমার যাওয়ার পর আমি দেখি ওই তান্ত্রিক লোকটা বিশ্বনাথের বাড়িতে। বিশ্বনাথ বলে ওর মামার নাম শিপ্রা, এই বলে পরিচয় করিয়ে দেয়। মামা আমাকে বসতে বলে এবং বলে, কতদিন ধরে তোমার অসুখ? আমি একটু অবাক হই, বলি 5-6 মাস। শিপ্রা বলে, খুব দেরি করে ফেলেছ। আমি বলি, কি? তারপর তান্ত্রিক বলেন যে আমাকে নাকি ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এবং খুব খারাপ ভাবে। আমি একটু বিরক্তি নিয়ে বলি, মামা, আমার কোনো শত্রু নেই যে আমাকে ব্ল্যাক ম্যাজিক করবে। আমার এমন বলার কারণ এই যে আমার মনে হচ্ছিল শিবরা ভণ্ড এবং নেশা করে টাকার জন্য এসব আমাকে বলছে। তারপর তান্ত্রিক আমাকে বলল যে, তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না তো? তুমি আজকে রাত্রে এই বাসায় থাকো, আমি তোমার চিকিৎসা করার চেষ্টা করব। বিশ্বনাথ আমাকে বলেছিল ওর মামা অঘরী সাধু। কিছু না ভেবেই আমি রাজি হয়ে যাই, কারণ আমার শারীরিক অবস্থা খুবই শোচনীয় ছিল। যে কেউ আমাকে কোনো ডাক্তার কবিরাজের কথা বলতো, আমি সেখানেই যেতাম। তাই শিবরাকে
তান্ত্রিককেও আমি সঙ্গ দিতে আমি ভেবে নিলাম যে সঙ্গ দেব এবং আমি সুস্থ হতে চাই। ওই রাতে আমরা চা বাগানের আঁকা বাঁকা পথ ধরে একটা ছোট পাহাড়ি নদীর ফাঁকা মাঠের প্রান্তে এসে থামি। প্রকৃতির মায়াভিরাম দৃশ্যচিত্র বিক্ষুটে অন্ধকারে মনে হচ্ছিল তার ভয়ঙ্কর তাণ্ডব রূপ নিয়েছে আর ডাকছে তার অতল গহ্বরে হারিয়ে যেতে। তান্ত্রিক আমাকে রেখে কি যেন খোঁজ করছিল। কিছুক্ষণ পর আমাকে ডাকে এবং একটি জায়গায় বসতে বলে। তান্ত্রিক আমার সামনে বসে। আবছা আলোয় মনে হচ্ছিল এ বুঝি শয়তানের মানবিক রূপ। চারিদিকের পরিবেশ এমন ছিল, পাত্র পোড়া গন্ধ, সাথে শেয়ালের ডাক, শির দাঁড়ায় হিম বয়ে যাচ্ছে। হঠাৎ তান্ত্রিক আমার মাথায় 2 হাত চাপ দিয়ে ধরে। আমার ভয়ে এমন ফিল হচ্ছিল যে গলা দিয়ে কলিজাটা ফেটে বেরিয়ে আসবে। আমি ভাবছিলাম সেন্সলেস হই না কেন। এর কিছুক্ষণ পর তান্ত্রিক আমাকে বলে আশেপাশে না দেখে তাকে অনুসরণ করতে। অন্যান্য স্টোরিতে যা হয় ওই রকমের কিছুই হয় না, এই ডাক দেয়নি কেউ। বাট একটা প্রাণী যা গরিলাও বলা চলে না, আবার অতিকায় কোনো জানোয়ার না, অদ্ভুত প্রাণীটা একবার সামনে আসে আর পিছন দিকের থেকে ধরে এমন ভাবে মনে হয়। এবং বাড়িটা ঢুকবো এমন সময় যা দেখি একটা মানুষ, বাঁশের মতো চিকন দেহ যা পুড়ে ঝলসে গিয়েছে, হাত বাড়িয়ে যেন আমাকেই ধরতে চাইছে, কিন্তু কোনো এক অদৃশ্য বাধা যেন সে অতিক্রম করতে পারছে না। আমি দেখতে চাইলে তান্ত্রিক বলে ঘুমকে মাত দেখো। তান্ত্রিক ভারতের ছিল। ওই সাঁওতাল গ্রামটির নাম চাম্পারায়। ভারত বর্ডারের পাশেই, ভারত বললেই চলে। যারা মৌলভীবাজারের বাসিন্দা তারা অবশ্যই পরিচিত। পরদিন সকালে তান্ত্রিকের কাছে জানতে পারি আমরা ছিলাম শ্মশানের একটা সদ্য পোড়া চিতায়। ওই জায়গায় আমরা ঠিক মাঝামাঝি ছিলাম। তান্ত্রিকের কাছে জানতে পারি আমাকে অনেক ক্ষতি করার জন্য ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এবং ইকুইপমেন্ট গুলো খুব বাজে, যেমন কুমারী মায়ের সন্তানের মাথা, আমার চুল, নখ, মুখের খাবার ও লালা। তান্ত্রিকের চিকিৎসায় আমি কিছুটা ভালো হই। আর যে কবিরাজ ব্ল্যাক ম্যাজিক করেছে সে খুবই জঘন্য এবং সরাসরি শয়তানের পূজারী। তান্ত্রিক আমাকে বলে তারা কেউ নয়, আমার প্রাক্তন বাড়িওয়ালার ভাই ও তার স্ত্রী। আমার প্রচন্ড রাগ হয়। আমি তান্ত্রিককে বলি আমি ব্ল্যাক ম্যাজিক শিখতে চাই। প্রথমে না বলে, পরে তাকে আমি কনভিন্স করতে পারি এবং খুব একটা বেগও পেতে হয়নি সেজন্য। সে আমাকে দীক্ষা দিতে সম্মত হন। তান্ত্রিক আমাকে বলেন পূর্ণিমা এবং অমাবস্যার মাঝামাঝি একটা সময় আছে, তখন আমরা ওই পূর্বের শ্মশান ঘাটে যাব। এর মধ্যে অতিক্রান্ত হল 1.5 বছর। এটা 2015 অক্টোবরের ঘটা। আমার শ্মশানে যাওয়ার জন্য প্রস্তুত। যাওয়ার সময় তান্ত্রিক আমাকে কিছু নিয়ম শিখিয়ে দেন। কিছু অস্বাভাবিক দেখলে তার চোখ বরাবর দৃষ্টিতে রাখতে, তাতে ওইটার শক্তি হ্রাস পায়। আমাদের সাথে ওই দিন বিশ্বনাথ ছিল। যাওয়ার সময় আমরা কিছু প্রয়োজনীয় বস্তু নিয়ে যাই। ধূপ, মাথার খুলি, সিঁদুর, ছুরি, লাশের মাথা কাটার জন্য ও কোদাল নিয়ে শ্মশানে পৌঁছাই। তারপর রাত আনুমানিক 2:30 কি 3টা। তান্ত্রিক আমাকে একটা কবর খুঁড়তে বলে। আমি খুঁড়ি। কবরের ভেতরে থাকা লাশ দেখে আমারও বিশ্বনাথের পিলে চমকে যাওয়ার মতো অবস্থা। বিশ্বনাথ দূরে আছে পড়ে। তান্ত্রিক আমার পিঠ চাপড়ে বলে ও কিছু না, কবরে যে আছে সে আমার সাধন অংশভোগী। সেও তান্ত্রিক ছিল। কি ভয়ঙ্কর সে দৃশ্য আর বিক্ষুটে গন্ধ। তান্ত্রিক বলে আমি যেন লাশটাকে বসাই এবং তার পাশে বসি। বসার পর পূর্বের শেখানো ভাবে আমি ধূপ জ্বালি ও লাশটাকে সিঁদুর পরাই এবং কিছু মন্ত্র তান্ত্রিক আমাকে শিখিয়ে দিয়েছিল সেটা পাঠ করি। পরক্ষণেই চোখ খুলে দেখি তান্ত্রিক বিশ্বনাথ, কেউ নেই। আমি এবং লাশ একা। হঠাৎ দেখি লাশটা আমার দিকে তাকিয়ে আছে। আমার পিলে চমকে যায়। আমি টলারেট করতে পারছিলাম না। জানি না মনের অজান্তে আমি
আয়াতুল কুরসি পড়তে শুরু করি, তখনই চূড়ান্ত ভয় লাশটা আমার বুকে পা দিয়ে চেপে ধরে। আমি বুঝতে পারছিলাম আজ আমার শেষ রাত। এইগুলো আমার অপকর্মের ফল। আমি আরো জোরে আয়াতুল কুরসি পড়তে শুরু করি। চাপ বাড়তে থাকে। কতক্ষণ এরকম ছিল আমি জানি না, সঠিকভাবে বলতেও পারবো না। আমি একসময় চাপ অনুভব করায় লাশের পা ধরে টান দিতেই পা খুলে যায়। আহ, কি বিভীষিকাময় সেই দৃশ্য! প্রাণপণে দৌড় দেই। আমি শ্মশানের পাশে দেখি বিশ্বনাথ পড়ে আছে। ওকে টানতে শুরু করি, কিন্তু কাজ বিশেষ হয়নি। পিছনে দেখে তান্ত্রিক, সে আমাকে একটা চড় মারে, বলে কি ভুল করলি? তোকে আমি বারবার করে বললাম, বিদ্যের সব দিতে চেয়েছিলাম, তুই নষ্ট করলি। জানিস না কে ছিল ওইটা? আর কোনোদিন আমার সামনেও আসবি না। তোর কত ক্ষতি হয় দেখিস। আমি সাময়িকভাবে কেমন একটা তন্দ্রাচ্ছন্ন হয়ে যাই। সব দেখছি কিন্তু কিছু বলতে পারছি না। আমিও বিশ্বনাথ বাসায় ফিরে আসি। ততক্ষণে দিনের আলো ফুটে গেছে। অবাক করার বিষয় হচ্ছে, কবর যা ছিল তাই আছে। খোঁড়াখুড়ির কোনো চিহ্ন মাত্র নেই, আর শিবরাতান্ত্রিকও নেই। আমি জানি না আসলে কি হয়েছিল, ওটা ডাকিনি ছিল কিনা, কিন্তু জানি অবশ্যই ভালো কিছু ছিল না। এই ঘটনার পর আমার সাথে অনেক বড় একটা ঘটনা ঘটে। আমার একটা বিরাট ক্ষতি হয়। আমার কথায় জড়তা আছে, তাই স্টুডিওতে আসার সাহস সঞ্চার করতে পারিনি। ও সাধনী দীক্ষা ভুলে যাই। আল্লাহ পাক আমাকে নিজের হাতে বাঁচিয়ে এনেছেন। আলহামদুলিল্লাহ। লিসনার্স, আপনারা কেউ ব্ল্যাক ম্যাজিক দয়া করে প্র্যাকটিস করবেন না, শখ করেও না। এর ফলাফল কখনো ভালো হয় না, কাউকে করতেও দেবেন না। আমার কাছে আরো কিছু ঘটনা আছে। ঘটনা বলছি এই কারণে, স্টোরি মনের কল্পনা মাত্র, আর ঘটনা আমার মতে জীবনের কিছু ভয়ানক স্মৃতি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করছি এই গল্পগুলো আপনাদের একটু হলেও ভয়ের অনুভূতি দিতে পেরেছে। যারা চ্যানেলে প্রথম এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক করবেন। আর আপনারা আপনাদের সাথে ঘটে যাওয়া এই ধরনের ভৌতিক ঘটনাগুলো আমাদের লিখে অথবা অডিও আকারে ইমেল করতে পারেন। আমরা সেই ঘটনাগুলো অবশ্যই আমাদের চ্যানেলে প্রচার করব। আমাদের ইমেল করার ঠিকানা ভৌতিককথন@gmail.com। আপনাদের সুবিধার জন্য আমাদের ইমেল আইডি আমাদের ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। ধন্যবাদ। আমি সাইফুল ইসলাম। আমার হোম টাউন গাজীপুর, জেলা শ্রীপুর, উপজেলা কোনো এক গ্রামে। সঙ্গত কারণে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা সম্ভব হচ্ছে না, তাই ঘটনাটি লিখে পাঠাচ্ছি। পড়ে শোনানোর অনুরোধ রইল। ঘটনাটি আমার এক বড় ভাইয়ের সাথে ঘটেছে। তিনি পেশায় একজন ডক্টর। তিনি সম্বোধন বলছি কারণ তিনি আমার 8 থেকে 10 বছরের সিনিয়র। ওনার বাড়ি উত্তরবঙ্গের কোনো এক জেলায়। তো তিনি আমার সাথে ঘটনাটি যেভাবে শেয়ার করেছেন আমি সেভাবেই শেয়ার করছি। আমি তখন ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। নতুন জায়গা, নতুন মুখ, আগে কখনো দেখিনি, সবকিছু ভালোভাবে চিনি না। আমি একটা হোস্টেলে উঠেছিলাম। সেখানে কয়েকজনের সাথে আমার পরিচয় হয়। আমরা 4 জন বন্ধু একসাথে এক রুমে থাকতাম। দিনটি ছিল 2012 সালের দুর্গাপূজার নবমীর দিন। পুরো হোস্টেল ফাঁকা, কেননা পুরো 6 দিনের ছুটি ছিল। আমাদের 4 জনের মধ্যে আমরা 2 জন কোথাও যাইনি। আমাদের রুমটা ছিল 3 তলায়। রাত তখন 2:30। হঠাৎ দরজায় কর্নার শব্দে আমার ঘুম ভেঙে যায়। কেউ আমার নাম ধরে ডাকলো। আমি স্পষ্ট শুনতে পেলাম। কর্নার শব্দ অনেক তীব্র ছিল। আমি এক লাফে উঠে বসলাম। আমার সাথে থাকা বন্ধুটিকে ডাকলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। তাই বাধ্য হয়ে আমি দরজা খুললাম। দরজা খুলে দেখি আমি রুম থেকে বের হলাম। তখন কিছুটা ভয় পেলাম, কারণ পুরো করিডোরে আমি কাউকে দেখতে পেলাম না, এবং করিডোরের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ভালোভাবে দেখে নিলাম, কিন্তু সেখানে কেউ ছিল না। কিছুটা অবাকও হলাম। এত রাতে কেই বা আমার নাম ধরে ডাকলো। আমি আর কিছু না ভেবে রুমে ফিরে আসলাম। এ ব্যাপারে কাউকে কিছু বললাম না।
পরের দিন ছিল দশমীর দিন, তাই আমরা দুই বন্ধু মিলে বিসর্জন দেখতে গিয়েছিলাম। রাত 10টার আগেই হোস্টেলে ফিরে আসলাম। তারপর খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়লাম। হঠাৎ গত রাতের মতো কর্নারার শব্দে আমার ঘুম ভেঙে গেল। আজকের শব্দটা ছিল শান্ত প্রকৃতির। আমি দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কে? ওপাশ থেকে যে একজন উত্তর দিল, আমি হামিদ চাচা। এই হামিদ চাচা হলেন আমাদের হোস্টেলের কেয়ারটেকার। আমি তখন দরজা খুলে বাহিরে বের হয়ে জিজ্ঞেস করলাম, কি দরকার? উনি জানালেন, বড় স্যার আমাকে এক্ষুনি ওনার চেম্বারে ডেকে পাঠিয়েছেন। কথা বলার সময় আমি খেয়াল করলাম হামিদ চাচাকে কেমন যেন নার্ভাস দেখাচ্ছে। ওনার মুখটা একটা চাদর দিয়ে ঢাকা। উনি এটুকু বলেই তাড়াতাড়ি চলে গেলেন। আমি একটু অবাক হলাম। এটা ভেবে যে বড় স্যার তো আরো 2 দিন পরে আসার কথা, কারণ যাওয়ার দিন আমাদের বলেছিলেন ওনার আসতে 2 দিন দেরি হবে। তারপর কিছু না ভেবে ওনার চেম্বারে গেলাম। বড় স্যার বলেন ওটি করতে হবে। কোনো নার্স না থাকায় অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমাকে ডেকেছেন। আমি আর কিছু না বলে ওনার সাথে সাথে ওটি রুমে গেলাম। উনি আগে থেকে রেডি হয়েছিলেন এবং আমাকে ড্রেস পরে নিয়ে আসতে বললেন। আমি রেডি হয়ে এসে দেখি ওটি স্যার রুমে, স্যার নেই। আমি দেখলাম বেডে কেউ একজন শুয়ে আছে, আর সেটা সাদা কাপড় দিয়ে ঢাকা। আমি আস্তে আস্তে গিয়ে কাপড়টা সরিয়ে দিলাম। তারপর আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম বেডে হামিদ চাচা লাশ পড়ে আছে। তার মুখটা বিভৎস হয়ে গেছে। কেউ দেখলে ভয় পাবে, যে কেউ দেখলে ভয় পাবে। এই দৃশ্য দেখে ভয়ে আমার শরীর ঘামতে শুরু করে। আমি তাড়াতাড়ি ওটি রুম থেকে বের হওয়ার জন্য দরজা খুলতে গিয়ে দেখি দরজা খুলছে না। আমি আরো ভয় পেলাম। আমি বোঝাতে পারছিলাম না আমার সাথে কি হচ্ছে। ঘামে আমার শরীরের অধিকাংশ ভিজে গেছে। অনেক চেষ্টার পর দরজা খুলতে সক্ষম হলাম। বের হয়ে আমি সোজা বড় স্যারের চেম্বারে গেলাম। গিয়ে দেখি কেউ একজন চেয়ার পেছনের দিকে ঘুরিয়ে বসে আছে। আমি স্যার বলে ডাক দিতেই সামনের দিকে ঘুরলো। তারপর আমি যা দেখলাম সেটা আমি কখনো স্বপ্নেও ভাবিনি। আমি দেখলাম সেই সবুজ রঙের ড্রেস পরা একটা দেহ চেয়ারে বসানো, কিন্তু মাথা নেই, গলা দিয়ে রক্ত ঝরছে। এই দৃশ্য দেখার পর আমি আর স্থির থাকতে পারিনি। স্যারের চেম্বারে সেন্সলেস হয়ে পড়ে যাই। তারপর আমার কিছু মনে নেই। পরদিন সকালে আমি নিজেকে আমার রুমে আবিষ্কার করি। আমার পাশে আমার বন্ধু বসেছিল। সে বলল, সকালে ঘুম থেকে উঠে আমাকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করে স্যারের চেম্বারে গিয়ে আমাকে দেখে যে আমি পড়ে আছি। তারপর আমাকে রুমে নিয়ে আসে। আমাকে জিজ্ঞেস করে কি হয়েছিল। আমি তাকে আমার সাথে ঘটা পুরো ঘটনা বলি। তারপর সে আমাকে যেটা জানালো সেটা শোনার পর আমি আমার নিজের কানকেও বিশ্বাস করতে পারছিলাম না। সে বলল, গতকাল রাতে বড় স্যার এবং হামিদ চাচা একই বাসে করে আসছিলেন, আর সেই বাস অ্যাক্সিডেন্ট করে। এতে তারা উভয়ই ঘটনাস্থলে মারা যায়, আর জানালার গ্লাসে চাপ লেগে স্যারের মাথা বডি থেকে আলাদা হয়ে যায়। ঘটনা এখানে শেষ হলেই পারত, কিন্তু হলো না। এরপর থেকে পুরো ঘটনাটি আমি স্বপ্নে দেখতাম আর চিৎকার দিয়ে ঘুম থেকে জেগে উঠতাম। আমাকে নিয়ে আমার বন্ধুরা খুবই দুশ্চিন্তায় ছিল। তারও 4-5 মাস পর আমি টিসি নিয়ে অন্য জায়গায় চলে যাই। এরপর আমার সাথে আর কিছু ঘটেনি। আমি আজও জানতে পারিনি কেন আমার সাথে এমন ঘটেছিল, আর আমি কখনোই জানার চেষ্টাও করিনি। কিছু কিছু ঘটনার রহস্য রহস্য থাকাই ভালো। এই ছিল আমার ঘটনা। করা হলে খুশি হব। এই ঘটনাটি অনেক পুরনো, স্বাধীনতা যুদ্ধের সময়কালে ঘটে যাওয়া ঘটনা। পুরান ঢাকার মিল ব্রেক ফরিদাবাদের ঘটনা। এই এলাকায় একজন খুব পরহেজগার মুরব্বীর মৃত্যু হয়। উনি তার জীবনকালে অনেক জিন পালন করতেন। এখানে একটি কথা বলে রাখা ভালো, তিনি তার মৃত্যুর আগে তার পরিবারকে বলে গিয়েছিলেন যে তার মৃত্যুর পর তার লাশের যেন কিছু করা না হয়। সময় হলে লোক আসবেন এবং তারাই লাশের দাফন করবেন, এবং তারা বাসায় আসলে তাদের যেন মেহমানের মতন সম্মান করা হয়।
তার পরিবারে ছোট পুরুষ মানুষ কম থাকায় লাশের কি করবে কেউ বুঝে উঠতে পারছিল না। এমন সময় শুরু হলো ঝড়। একে তো যুদ্ধ, তার মধ্যে ঝড়। কোনো মতে মানুষ জোগাড় করা হলো মাত্র দুজন, কিন্তু দুজন দ্বারা লাশ গোসল বা দাফন করা তো সম্ভব নয়। এই সময় এই ঝড়ের রাতে কোথা থেকে এক তেরোপাল দিয়ে ত্রিপাল হবে এটা, ত্রিপল দিয়ে ঘেরা একটা ঘোড়ার গাড়ি এলো এবং গাড়ি থেকে তিনজন নেমে এলেন। তাদের দেখে ওই সবার মুরব্বীর কথা মনে পড়ে গেল। তাই তারা তিনজনকে তাদের মতো কাজ করতে দিলেন। তাদেরকে কোনো খাবার দেয়া হলে তারা তা খাননি। এর মধ্যে দুজন পর্দার আড়ালে লাশ গোসল দেওয়া শুরু করেন এবং একজন বাইরে দাঁড়িয়ে দোয়া পড়ছিলেন। যিনি বাইরে ছিলেন তিনি পরেছিলেন একটা সাদা জুব্বা এবং মাথায় ছিল কাপড় দিয়ে ঢাকা, যার কারণে তার চেহারা দেখা যাচ্ছিল না। গোসল শেষে তারা লাশ নিয়ে বেরিয়ে পড়েন এবং বাসা থেকে দুজনকে আসতে বলেন। তাই দুজন লাশের সাথে ঘোড়ার গাড়ি করে কবরস্থানে যায়। কবরস্থানে যাওয়ার সময় ওই তিনজন লোক কোনো কথা বলছিল না। কবরস্থানে যাওয়ার পর তারা তিনজন এবং বাসা থেকে যাওয়া দুজনের মধ্যে একজন লাশ নিয়ে কবরস্থানে প্রবেশ করে। যিনি লাশের খাটিয়া কাঁধে নিয়েছিলেন তার কাছে মনে হচ্ছিল যেন খাটিয়াতে কোনো লাশ নেই, একদম হালকা। তিনি সামান্য ভয় পান। কবরের পাশে যেতে দেখা গেল কবর খোঁড়ার সব কিছু সামনে রাখা। তখন রাত 11:30 থেকে 12টার মতো বাজে। দুজন লোক খুব তাড়াতাড়ি কবরটি খুঁড়ে ফেলল এবং ওই জুব্বা পরা লোকটি পাশে দাঁড়িয়ে দোয়া পড়ছিল, ক্রমাগত দোয়া পড়ছিল। বাসা থেকে যাওয়া দুইজনের ওপর থেকে লাশটি কবরে নামান এবং নিচ থেকে ঘোড়ার গাড়ি থেকে আসা দুজন লোক লাশটি কবরে শোয়ান। লাশটি কবরে শোয়ানোর সময় তেমন ভারী মনে হয়নি। বাঁশ আর চাটাইয়ের বিছান হয়ে গেলে ঘটে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। এখন মাটি দেবার পালা। বাসা থেকে আসা দুজন আগে মাটি দিতে যান। প্রথম জন মাটি দিয়ে আসেন এবং দ্বিতীয় জন যখন নিচু হয়ে মাটি দেন, দিয়ে ওঠার সময় তিনি ওই জুব্বা পরা লোকটির চেহারা দেখে ফেলেন এবং যা দেখেন তা দেখার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। তিনি দেখেন যে ব্যক্তি মারা গেছেন সেই ব্যক্তিটি দাঁড়িয়ে আছেন কবরের পাশে এবং নিজের লাশ তিনি নিজেই দাফন করছেন এবং নিজের কবরে মাটি দিলেন। এই দৃশ্য তিনি কোনো মতে দেখে নিজেকে সামাল দিতে পারলেন না। শেষে ভয়ে কাঁপতে কাঁপতে ফিরে এলেন। ফিরে আসার সময় কবর থেকে 30 ফুট দূরে এসে পিছনে তাকিয়ে দেখলেন তিনজনের একজনও সেখানে নেই। কবরস্থান থেকে বাইরে এসে তারা ঘোড়ার গাড়িটিও আর দেখতে পাননি। এই দেখে তারা ভয়ে কোনো মতে বাসায় আসেন এবং তখন সব খুলে বলেন তাদের সাথে কি হয়েছিল। তখন জানা যায় ঘোড়ার গাড়িতে প্রথম একজন জুব্বা পরা লোকটির চেহারা দেখে এবং তখন এটা বুঝতে পারে যে কি হতে চলেছে। এই ছিল ঘটনা। 1971 কয়েক বছর পরের ঘটনা। বলা বাহুল্য যে 71 পরে দেশের অবস্থা পরিস্থিতি কতটা স্বাভাবিক স্বাভাবিক ছিল বা ঘটনাটি ঘটেছিল আমার এক আম্মুর সাথে খুলনার খালিশপুরের হাউজিং স্টেট এলাকায়। এবং আম্মুর তখন আনুমানিক 11-12 বছর বয়স। আম্মুর কাছ থেকে যেভাবে শুনেছি সেভাবে ঘটনাটি তুলে ধরার চেষ্টা করলাম। সুতরাং কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। তখন খালিশপুর হাউজিং স্টেটে প্রতিটা লাইনেই বিরাট বিরাট বড় বড় ট্রেন ছিল। ট্রেনগুলো প্রশস্ততা ও লম্বায় উভয় দিক থেকেই ভালোই বড় ছিল। বলা বাহুল্য যে যারা ভালো লাফাতে পারে না তাদের পক্ষে ওই ট্রেনগুলো লাফিয়ে যাওয়া বা লাফিয়ে পার হওয়া বেশ মুশকিল ছিল। এবং যেহেতু স্বাধীনতার পর পর পরিস্থিতি খুব একটা স্বাভাবিক না থাকায় এবং বিদ্যুতের তেমন কোনো ব্যবস্থা না থাকায় ওই এলাকা ঘুটঘুটে অন্ধকার থাকতো। আর রাত হলে তো কথাই নেই। আম্মু ছোটবেলা থেকে একটু চঞ্চল প্রকৃতির ছিলেন এবং ভয় ভীতি কোনো কিছু রহস্যময় কোনো কিছু তাকে স্পর্শ করেনি। তাই তো যাই হোক, মূল ঘটনায় আসে। একদিন বাসায় কোনো এক মেহমান আসলো। তো আম্মু আমার বাবাকে কিছু নাস্তা আনার জন্য বাজারে পাঠালেন। তার বাবাকে কিছু নাস্তা আনার জন্য বাজারে পাঠালেন। যেহেতু আগেই বলেছি বাজারে যেতে হলে বড় বড় প্রশস্ত
ড্রেন লাফ দিয়ে পার হয়ে যেতে হয়। তো আম্মু যথারীতি বাজার থেকে বেরিয়ে বড় বড় প্রশস্ত ট্রেনগুলো লাফিয়ে লাফিয়ে বাজারের পথে এগোতে লাগলেন এবং আহ, এবং কোনো ধরনের সমস্যা ছাড়াই নির্বিঘ্নে বাজারে গেলেন। নাস্তা কেনার পর আবারও আম্মু প্রশস্ত ট্রেনগুলো লাফিয়ে বাড়ি ফিরতে লাগলেন। আগেই বলেছি ট্রেনগুলোর লম্বা এবং প্রশস্ততার কথা বেশ বড় ছিল। আম্মু ভাবলেন দেখে শুনে একটু সময় নিয়ে ট্রেনগুলো লাফানো দরকার, পার হওয়া দরকার, এবং তিনি সেটাই করছিলেন। তাছাড়া বেশ অন্ধকার পরিবেশ সেখানে ছিল, চাঁদের আলো ছাড়া কোনো ধরনের আলোর ছিটে ফোটাও ছিল না। তো আম্মু একটি ট্রেন লাফিয়ে পার হবার সময় জন্য অপেক্ষা করছিলেন। ঠিক তখনই লক্ষ্য করলেন যে ট্রেনের ডান পাশ থেকে কোন একটা মাছের মতো অবয়ব ড্রেনের ভেতর থেকে হামাগুড়ি দিয়ে দিয়ে সামনে এগিয়ে আসছে। আম্মু সেটাকে ভালোভাবে লক্ষ্য করলেন। এক পর্যায়ে জিনিসটি ঠিক আম্মুর সামনে এসে থামলো। আম্মু চাঁদের আবছা আলোতে স্পষ্ট লক্ষ্য করলেন তার মুখমণ্ডল সম্পূর্ণ মানুষের মতো এবং সমস্ত শরীর লোম দ্বারা আবৃত, এবং পেছন দিকটা মাছের লেজের আকৃতি বিশিষ্ট। নীল চোখ তার, চোয়াল থেকে দাঁত বেরিয়ে আসছে, মাথা বিস্তৃত লম্বা ঘন কালো চুল, তার শরীর থেকে পিচ্ছিরি একটা দুর্গন্ধ আসছে। আম্মু পরিস্থিতি অনুধাবন করার আগেই আগন্তুক বলে উঠল, কোথায় যাচ্ছিস? আম্মু ভয়ে প্রায় প্রকম্পিত অবস্থায় দ্রুত ট্রেনগুলো লাফিয়ে ছুটতে লাগলো। ভয়ঙ্কর অবয়বটি আম্মুর পেছন পেছন ছুটতে লাগলো। আম্মুর বর্ণনা মতে অবয়বটি আম্মুকে অনেক দূর পর্যন্ত, প্রায় 3 রাস্তার মোড় পর্যন্ত ধাওয়া করলো। আম্মু বাসায় ঢোকার সাথে সাথে মাটিতে পড়ে জ্ঞান হারালো। এর একটু পরে আম্মু স্বাভাবিক হলে তার সাথে কি হয়েছিল জানতে চাইলে আম্মু সমস্ত ঘটনা খুলে বললেন, এবং সাথে সাথে আমার আম্মুর বাবা অর্থাৎ আমার নানা লাইট নিয়ে ছুটলেন, কিন্তু কোথাও কিছু নেই। তবে অবয়বটি যে শেষ পর্যন্ত ধাওয়া করেছিল সেই পর্যন্ত কাদার ছাপ পড়েছিল। সেই কাদার ছাপটি এমনই অবয়বপূর্ণ ছিল যে যেই দেখেছে সেই বিস্ময়ে হতবাক হয়ে গেছে। কিছুদিন পর আমার নানা একটি ঘটনা জানতে পারলেন যে যুদ্ধ চলাকালীন সময়ে মিলিটারিরা কোনো এক বুদ্ধিজীবীকে নৃশংসভাবে হত্যা করে এবং সেই ট্রেনের মধ্যে ফেলে রেখেছিল, এবং লাশটির উপরে নৃশংসভাবে অত্যাচার চালানো হয়, এবং লাশটি মানে হয়তো এই কারণে এই জায়গাটা হন্টেড ছিল, এবং এই জায়গাটাতে অনেকেই অনেক কিছু দেখেন বা এরকম ব্যাপার স্যাপার সেখানে প্রচলিত আছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি মালয়েশিয়া থেকে আমার আবার ফাহিমা লিখছি। আশা করি ভালো আছেন। প্রথম ইমেলটা পড়ার জন্য অনেক ধন্যবাদ। আর মালয়েশিয়ান ফ্রেন্ড ফাতিন নূর শফিকা বিনতে রাফিন আরো একটি ব্ল্যাক ম্যাজিকের ঘটনা শেয়ার করে, কারণ বাংলাদেশের মতো এখানেও ব্ল্যাক ম্যাজিকের প্রচলন আছে এবং অনেক বেশি। কথা না বাড়িয়ে ঘটনাটা বলি। ঘটনাটা সম্পূর্ণ সত্য, কারণ ঘটনার পর আমার মালয়েশিয়ান ফ্রেন্ড ফাতিন নূর শফিকার পুরো পরিবার সেখানে উপস্থিত ছিল। ঘটনার সূত্রপাত ফাতিন নূর শফিকার বড় ভাইয়ের খুব কাছের ফ্রেন্ড, তার নাম আলং, তাকে নিয়ে। আলং এর বসবাস কেলান্তান মালয়েশিয়ার একটা প্রদেশ, এবং আলং পরিবারের সিদ্ধান্ত নেয় যে তারা তাদের বিয়ের এবং সেই অনুযায়ী পাত্রী ও পরিবারের পক্ষ থেকে তারা ঠিক করা হয়, এবং বিয়ের ঠিক আগের রাতে যখন সবাই অনুষ্ঠান নিয়ে ব্যস্ত, ঠিক ওই সময় একটি মেয়ে বাড়িতে উপস্থিত হয়। সে আলং ও তার বাবার কাছে বলে, এই বিয়ে এখনই বন্ধ করে দাও। আমি আলংকে অনেকদিন যাবৎ ভালোবাসি, এবং আলং যখন আমার বাড়ির সামনে দিয়ে স্কুলে যেত সেই সময় থেকে ওকে না পেলে আমি বাঁচতে পারবো না। বাড়িতে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। আলং এর বাবা বলে, তুমি ওকে ভালোবাসো, আগে কেন বলনি? এখন তো আর কিছু করা সম্ভব না, কারণ কাল সকালে আলং এর বিয়ে। আলং এর বাবা আরো বলে, তুমি তোমার বাবা মাকে দিয়ে আরো আগে বিয়ের প্রস্তাব দিলে আমি অবশ্যই বিবেচনা করতাম। মেয়েটি বলে, তার বাবা মা কেউ জীবিত নেই, কিন্তু এখন তো কোনো কিছু সম্ভব না, তুমি ফিরে যাও, আমি আরেকটি মেয়ের জীবন নষ্ট করতে পারবো না। আলং নিজে ওই মেয়েকে আর এর আগে
চোখে দেখে, তাই সে কোনো প্রতিবাদ করেনি। মেয়েটিও কাঁদতে কাঁদতে চলে যায়। পরে জানতে পারা যায় মেয়েটির নাম ইয়াতি। পরে আলাঙের বিয়ে যথারীতি হয়ে যায়। আলাঙের ওয়াইফ আয়েশা মেয়ে হিসেবে অনেক ভালো এবং অনেক ধার্মিক। 5 ওয়াক্ত নামাজ আদায় করত প্রতিদিন, এবং নিয়মিত সকালে শুরু হতো তার কোরআন পাঠের সাথে। পরিবর্তনটা আসতে শুরু করে আলাঙের মাধ্যমে। আলাং শান্ত স্বভাবের ছিল, কিন্তু দিন দিন সে রুক্ষ মেজাজের হয়ে উঠল। রাগ তার চরম আকার ধারণ করত সব সময়। সবচেয়ে বেশি রাগ কাজ করত আয়েশার প্রতি। সংসারে প্রায়ই অশান্তি লেগে থাকত। পরিচিত সবাই আলমের এই পরিবর্তন দেখে অবাক হয়ে গেল, কিন্তু আয়েশা সবকিছু খুব শান্তভাবে ম্যানেজ করত। আলমের বিয়ের 1 বছরের মাথায় তাদের ফুটফুটে একটি মেয়ে জন্ম নেয়। মেয়েটির নাম রাখা হয় আলিশা। ঘটনাটি মূলত এখান থেকেই টার্ন করা শুরু করে অন্যদিকে। আলিশা সুস্থ স্বাভাবিকভাবে জন্ম নিলেও 2 বছরের মাথায় অদ্ভুত কিছু সমস্যা শুরু হয়। যেমন সারাদিন সে ভালোই কাটাতো, মাগরিবের পর থেকে শুরু হতো কান্নাকাটি, যা চলতো ফজর ওয়াক্ত পর্যন্ত। এই সময় কাউকে চিনতে পারতো না, বাবা মাকেও খেত না ঠিক মতো, শুধু চিৎকার করতো। স্থানীয় ডাক্তার কোনো রোগই ধরতে পারেনি। তখন অবস্থা দিন দিন যখন আরো খারাপ হয়ে যায়, আলাঙের ওয়াইফ আয়েশা বারবার তাকে অনুরোধ করে আলিশাকে একজন ওস্তাদ এবং অথবা হুজুরের শরণাপন্ন হওয়ার জন্য, কিন্তু আলাং তাতে রাজি নয় কিছুতেই। পরে আলম সিদ্ধান্ত নেয় আলিশাকে আরো উন্নত হসপিটালে চিকিৎসা দেবার। আলিশাকে নেওয়া হয় বিশেষজ্ঞ ডাক্তারের কাছে। নানান পরীক্ষার পর বিশেষজ্ঞ ডাক্তার বলেন আলিশা লিউকেমিয়ায় আক্রান্ত এবং 4th স্টেজে। এখনই কেমো শুরু করতে হবে। আলম আয়েশা তাদের পুরো দুনিয়া অন্ধকারে ঢেকে যায়। তারপরেও তারা ডাক্তারের কথা অনুসরণ করে কেমো শুরু করে। 2 বছর আলিশার জন্য ছিল খুবই কষ্টকর। 4টি কেমো শেষ হবার পর আলিশা শারীরিক কোনো উন্নতি লক্ষ্য করা গেল না। পরে ডাক্তার ব্যাখ্যা করেন আলিশার ক্যান্সার কেমোথেরাপিতে ভালো করা সম্ভব না। অবস্থা আরো খারাপ হয়ে গেছে। এখন আলিশার হাতে তেমন সময় নেই, তোমরা আলিশাকে বাড়ি নিয়ে যাও। বাড়িতে ফিরিয়ে নেবার আগে আলিশা একবার অনুরোধ করে আলমকে আলিশাকে এক হুজুরের কাছে নিয়ে যাবার। আয়েশার শেষ অনুরোধ আলম ফেলতে পারে না। পরে ওই শহরের একজন স্বনামধন্য হুজুরের কাছে যায়। হুজুর যখন অনেক লোকজন নিয়ে তখন কথা বলছিলেন। আয়েশা, আলিশা, আলম ঘরে প্রবেশ করা মাত্র হুজুর সবাইকে বাইরে চলে যেতে বলেন। আয়েশাকে কাছে ডেকে বললেন, আমি জানি তুমি কেন এসেছো, কিন্তু তুমি যে অনেক দেরি করে ফেলেছো। এখন তো আর কিছু করার নেই, কিন্তু এসব তোমার সাথে কেন হয়েছে, কে করেছে, কার দ্বারা হয়েছে, এসব প্রশ্নের জবাব আমি। আয়েশা, জানতে চাও? আয়েশা কাঁদতে কাঁদতে বলে, হ্যাঁ, আমি জানতে চাই হুজুর, আমার অবুঝ মেয়েকে এমন কষ্ট কে দিচ্ছে? আমি তার ক্ষতি করেছি, আমি জানতে চাই আমি তার কি ক্ষতি করেছি। হুজুর বলেন, এর জন্য তোমার সাহায্য দরকার আয়েশা, কারণ তার প্রধান লক্ষ্য তুমি। হুজুর নির্দেশ দেন আয়েশাকে লম্বা একটি টেবিলে শুয়ে পড়তে। তারপর হুজুর দোয়া পড়ে পানি ছিটিয়ে দেন আয়েশার উপর। মুহূর্তের মধ্যে আয়েশার শরীর থেকে ধোয়ার কালো কুণ্ডলী পাক খেয়ে উপরে উঠে আসে। কুণ্ডলী রূপ নেয় একটি অবয়বে। আয়েশা তখন বেহুঁশ। অবয়বকে হুজুর প্রশ্ন করে, কে তুমি? কেন এই পরিবারটির ক্ষতি করছো? সে প্রথমে কিছু বলতে রাজি হয় না, কিন্তু হুজুরের দোয়া পড়া পানি তার শরীরে যেন গরম তেলের মতো পড়তে থাকে। যন্ত্রণা সহ্য করতে না পেরে সে বলে, আমি আমার প্রভুর নির্দেশ পালন করেছি, আমার প্রভুর নির্দেশে আমি এই পরিবারটির ক্ষতি করতে এসেছি। অবয়ব একে একে সব বলতে শুরু করে। আমাকে পাঠানো হয় আলমের বিয়ের পরপরই। আমার প্রথম উদ্দেশ্য ছিল আয়েশার ক্ষতি করা।
তাকে এমন যন্ত্রণাদায়ক মৃত্যু দেওয়া যা সে চিন্তাও করতে পারে না। কিন্তু আমি শত চেষ্টা করেও আয়েশার শরীরে প্রবেশ করতে পারিনি, কারণ সে 5 ওয়াক্ত নামাজ আদায় করত, কোরআন পাঠ করত। আমি সেখানে নিরুপায় ছিলাম। তারপর আমি চেষ্টা করতে থাকি আলমকে রাগান্বিত করার। আমি সফল হই, কিন্তু আয়েশা অনেক ধৈর্যতা সহকারে সেটা মোকাবেলা করে। আমি, অর্থাৎ সেই অবয়বটি বলে, দিশেহারা হয়ে পড়ি। আমার ওপর নির্যাতন করা হয়। কেন আমি আয়েশার পরিবারকে ধ্বংস করতে পারছি না? কিছুদিন পরে আলিশার জন্ম হয়। আমার কাজ কিছুটা সহজ হয়। প্রতিদিন মাগরিবের পর আমি আলিশার শরীরে প্রবেশ করতাম, নানাভাবে ওকে যন্ত্রণা দিতাম। মূলত আমি ব্ল্যাক ম্যাজিক ব্যবহার করে ওর শরীরে রক্ত দূষিত করে ফেলি। পরে হুজুর তাকে জিজ্ঞাসা করে, কে তোমার প্রভু? কার নির্দেশে তুমি এখানে এসেছো? সে বলে, ইয়াতির নির্দেশে আমি এখানে এসেছি। ইয়াতি সেই মেয়ে যে আলমের বিয়ের দিন এসেছিল, বলেছিল আলমকে সে ভালোবাসে। অবয়ব হুজুরের দিকে তাকিয়ে বলে, আমি এখন চলে যাব, আমাকে ক্ষমা করে দিন। হুজুর বলে, ক্ষমা তোর মতো চিত্র করা সম্ভব নয়। ক্ষমা তোকে করতে পারে একমাত্র আল্লাহ। আর আলিশার দিকে তাকায় সবাই। ছোট আলিশা কি বুঝে সেই জানে। একটু হেসে লুটিয়ে পড়ে বাবার কোলে। হুজুরের দোয়া পাঠ করতে থাকেন। অবয়ব ধীরে ধীরে মিলিয়ে যায়। বেহুশ আয়েশা হুঁশ ফিরে দৌড়ে ছুটে যায় মেয়ের কাছে, কিন্তু তখন সব শেষ। আলিশার দুনিয়াতে নেই। আলম আয়েশার কাছে কাঁদছিল, এবং সবাই কাঁদছিল ওই মুহূর্তে। ছোট আলিশার এমন অস্বাভাবিক মৃত্যু সবাইকে কষ্ট দিয়েছিল। আমার ফ্রেন্ড ও তার পরিবার সামিল হয়েছিল আলিশার জানাজায়। তখনই পুরো ঘটনাটা জানতে পারে সবাই। ইয়াতির বিরুদ্ধে কোনো কিছু করা সম্ভব হয়নি, কারণ এই সব ব্যাপার তো প্রমাণ করা সম্ভব না। তবে তারপরে আলম এবং আয়েশা হুজুরের চিকিৎসার মাধ্যমে নিজেদের সমস্যা কাটিয়ে ওঠে। তার বিনিময়ে হারাতে হয় তাদের মেয়ের জীবন। আশা করি ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।